তেজগাঁও থেকে সংবাদ সন্ধ্যা নিয়ে আমি আছি জাহিদ হোসেন এবং আমি সুমনা সিমি। জানাবো বার্তা কক্ষের সবশেষ। রোববার থেকে সৌদি আরবের নতুন ভিসা ইস্যু, 24 দিনের জন্য বেড়েছে ইকামার মেয়াদ। চুয়ান্ন হাজার রোহিঙ্গাকে পাসপোর্ট দিতে সৌদি আরবের চাপ, প্রবাসী বাংলাদেশি ফেরতের হুমকি। রিজেন্ট কেলেঙ্কারিতে শাহেদ স্বাস্থ্যের পরিচালক সহ 5 জনের বিরুদ্ধে মামলা, বাদ সাবেক ডিজি। রোববার টাইগারদের সফরের সম্ভাবনা কম, শ্রীলঙ্কান বোর্ডের সব শর্ত মানতে নারাজ বিসিবি। রোববার থেকে নতুন ভিসা দেবে সৌদি আরব। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনকে কথা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। তিনি আরও জানান, ইকামার মেয়াদ 24 দিন বাড়িয়েছে সৌদি সরকার। প্রবাসীদের আন্দোলনের 3 দিনের মাথায় এই সিদ্ধান্ত এলো। এদিকে বিশেষ ফ্লাইটের অনুমতিও দিয়েছে সৌদি সরকার। বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ বেবি চক জানিয়েছে 30 সেপ্টেম্বর পর্যন্ত বিমানের 4টি ফ্লাইট সৌদি যেতে পারবে। এ বিষয়ে বিস্তারিত জানাতে বার্তা কক্ষ থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী নাফিজা দৌলা। নাফিজা, গত কয়েকদিন যাবতই আমরা দেখেছি যে সৌদি আরবে যেতে যারা চাচ্ছেন তারা রাস্তায় নেমে এসেছেন যেন তাদের যাওয়াটা নির্বিঘ্ন হয়, কারণ অনেক দিন পর্যন্তই কোভিডের কারণে ফ্লাইট বন্ধ ছিল। সেরকম পরিস্থিতিতে 3 মাস ইকামার মেয়াদ বাড়ানোর জন্য বাংলাদেশের পক্ষ থেকে সৌদি আরবের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল, সেটা 24 দিন বাড়ানো হয়েছে। এই সময়ে এখন ম্যানেজমেন্টটা কী হবে, কিভাবে এত বিপুল সংখ্যক মানুষকে পাঠানো হবে, ফ্লাইট বাড়ানোর ব্যাপারে কোনো আলোচনা দুই দেশের মধ্যে হয়েছে কিনা? কিছুক্ষণ আগে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন আমাদের বিষয়টি নিশ্চিত করেছেন। আপনি জানেন যে বেশ করোনা ভাইরাসের সংক্রমণে বাড়ার পর থেকেই কিন্তু বাংলাদেশে সৌদি এয়ারলাইন্সের ফ্লাইট বন্ধ রাখা হয়েছিল এবং পাশাপাশি বাংলাদেশ বিমানের ফ্লাইটও সৌদিতে ল্যান্ড করতে পারছিল না, সেটির একটি নিষেধাজ্ঞা ছিল। তবে পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন আজকে আন্তঃমন্ত্রণালয়ের বৈঠকে যখন সিদ্ধান্ত নেওয়া হয়েছে সৌদি এয়ারলাইন্সের ফ্লাইট বাংলাদেশে অবতরণ করতে পারবে, সেই একইভাবে বাংলাদেশের বিমানের যে ফ্লাইটগুলো আছে সেটিও সৌদি আরবে ল্যান্ড করতে পারবেন বলে সে দেশে বাংলাদেশের রাষ্ট্রদূত জাভেদ পাটওয়ারি বিষয়টি নিশ্চিত করেছেন। সেই আলোচনা হচ্ছিল এবং তার পাশাপাশি আপনি জানেন যে ইকামা বাড়ানোর বিষয়ে একটি আলোচনা চলছিল, সেটিও 24 দিন বাড়ানো হয়েছে এবং যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে তারা আগামী রোববার থেকেই নতুন ভিসা ইস্যু হতে যাচ্ছে। যারা আবেদন করবেন তার পরিপ্রেক্ষিতে নতুন ভিসা রোববার থেকেই কার্যক্রম শুরু হবে। তো বলা চলে যেই উদ্ভূত পরিস্থিতি তৈরি হয়েছিল সেটি একটি সমাধানের দিকেই এগোচ্ছে এবং আপনি যেটি বলছিলেন যে বিপুল সংখ্যক যেই প্রবাসী শ্রমিক আছে তারা কিভাবে যাবে, তাদের যেহেতু সৌদি এয়ারলাইন্স এবং বাংলাদেশ বিমানের দুটোর চলাচল যদি স্বাভাবিক হয়ে যায় এই কয়েক দিনের মধ্যে, তাহলেই বলা চলে যে এই যেই পরিস্থিতি আছে সেটি উতরে যাওয়া যাবে। তার পাশাপাশি পররাষ্ট্রমন্ত্রী আরেকটি আক্ষেপ করেছেন, যারা এই ব্যানারে এই 3 দিন ধরে আন্দোলন করছিলেন তাদের বেশিরভাগই কিন্তু প্রবাসী শ্রমিক নয়, তারা একটি বলা চলে যে একটি পরিস্থিতি তৈরি করার জন্যই তারা এই ঘটনাগুলো ঘটিয়েছেন, সেটির প্রতি তিনি নজর দিয়েছেন। তিনি বলেছেন যারা প্রবাসী শ্রমিক আছেন তাদের এই বিষয়ে সতর্ক থাকতে হবে যেন তারা কোনোভাবে কোনো ফাঁদে পা না দেন, সেই বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী সতর্ক করেছেন। জাহিদ, নাফিজাদুল্লাহ, কোনো একটা ফাঁদ তৈরি করার জন্য আমরা কেন বসে থাকি? কারণ এই জিনিসটা যখন 30 তারিখ পর্যন্ত তাদের যেতে হবে, তার আগে রাস্তায় নামার আগে কিন্তু আমরা দেখিনি সরকারের পক্ষ থেকে কোনো ধরনের পদক্ষেপ, উদ্যোগ। ফলে এখানে তো আসলে এই কথাটা বলে কিভাবে তিনি নিজের যে দায়িত্বহীনতা সেইটার থেকে রেহাই পান? সেখানে আমি জাহিদ একটু বলবো, আমি নিজেই এই ইভেন্টগুলো কভার করেছি। আমি দেখেছি সংক্রমণ মার্চের পর থেকেই কিন্তু কূটনৈতিকদের সাথে পররাষ্ট্র মন্ত্রণালয় বসছিল। পদ্মায় এই অনুষ্ঠানটি হয়েছিল এপ্রিলের দিকে এবং সেখানে কিন্তু মধ্যপ্রাচ্যের, বিশেষ করে মধ্যপ্রাচ্যে আপনি জানেন বাংলাদেশে বেশ কয়েক লাখ শ্রমিক কাজ করেন এবং তারা বাংলাদেশে ছুটিতে এসেছিলেন, তারা আটকে যাচ্ছিলেন, সেটির একটি সম্ভাবনা হতে পারে এবং তারা বাংলাদেশে আটকে থাকতে পারেন, তারা নিজেদের কর্মস্থলে ফেরত নাও যেতে পারেন। সেই পরিস্থিতির সামনে রেখেই কিন্তু
মধ্যপ্রাচ্যের যেই রাষ্ট্রদূত আছেন তাদের নিয়ে পদ্মায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠক করেছেন। সেখানে আমরা দেখেছি কয়েকবার দফায় দফায় বৈঠক হয়েছে এবং সেই বৈঠকে কিন্তু রাষ্ট্রদূতরা বাংলাদেশ সরকারকে আশ্বস্ত করেছিলেন যে তারা এই ইকামার মেয়াদ বাড়াবেন এবং সেই বিষয়ে কিন্তু আমরা নিজেরাই রাষ্ট্রদূতদের সাথে কথা বলেছি। তারা আমাদের সামনে বক্তব্য দিয়েছিলেন, তারা প্রতিশ্রুতি দিয়েছিলেন তারা ভিসার মেয়াদ বাড়াবে এবং করোনা পরিস্থিতি, সংক্রমণ পরিস্থিতি সামনে রেখেই কিন্তু তারা এই প্রতিশ্রুতি দিয়েছিলেন। তো বলা চলে এখানে আসলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের গাফলতি বলবেন নাকি যারা প্রতিশ্রুতি দিয়েছিলেন তারা পিছপা হয়েছেন? না নাফিজাতুল্লাহ, এখানে দেখেন পররাষ্ট্র মন্ত্রণালয় বা এরা যে আপনার যোগাযোগ করেছে সেই কথাটা কিন্তু শুধু আমি আপনি জানলে হবে না। যে সুনির্দিষ্টভাবে ব্যক্তিটি সাফার করতেছে, যিনি বাংলাদেশে এসে আটকা পড়েছে, তার সঙ্গে যোগাযোগের ব্যবস্থাটা কি ছিল, তাকে কি ব্রিফিং দেওয়া হয়েছে, এগুলি না বললে কিন্তু পুরো প্রক্রিয়াটার ভিতরে যার জন্য প্রয়োজন তাকে জানানোর দরকার আছে। এবং আমি মনে করি, দায়িত্ব নিয়েই বলছি, যে এই ক্ষেত্রে কোনো ধরনের কমিউনিকেশন হয় নাই, যার কারণে মানুষ বাধ্য হয়ে আর 10টা ক্ষেত্রে যেটা করে তারা রাস্তায় নেমে পড়েছে। আর আমি যেটি বলছিলাম জাহিদ, রাস্তায় যারা নেমেছে, যাদের ব্যানারে আছেন তাদের বেশিরভাগই প্রবাসী শ্রমিক নয়, সেটি পররাষ্ট্র মন্ত্রণালয় দাবি করছেন। সেই বিষয়ে আপনি আমি নিজেই একটি প্রশ্ন তুলতে পারি জাহিদ আপনার কাছে, যে যারা এই রাস্তায় নেমেছে গত 3 দিন, তারা যে প্রবাসী শ্রমিক সেই বিষয়ে কতটুকু নিশ্চিত? আর যারা আসলেও এতদিন পরে রাস্তায় নামার কারণটা কি? তারা আগে সেই ক্ষেত্রে আপনার সঙ্গে জানতে হবে যে এই কজটা জেনুইন কিনা। যদি কজটা জেনুইন হয় তাহলে যে কেউ রাস্তায় নামতে পারে এই কজের জন্য, সেইটাই তো নিয়ম। পৃথিবীতে তো সেইভাবেই আন্দোলনগুলি হয়, যে আমার শুধুমাত্র এটা দরকার সেই জন্য আমি আন্দোলন করব। সেরকম কোনো গণতান্ত্রিক আন্দোলন শুধুমাত্র এই জন্য হয় না, পররাষ্ট্রমন্ত্রী এটা জানা কথা। পররাষ্ট্র যদি ভাষায় আপনি বলতে চান, সেই ক্ষেত্রে আন্দোলন কতটুকু আসলে পররাষ্ট্র নীতি বা কূটনৈতিক পর্যায়ে কিন্তু আন্দোলনের কোনো স্পেস নেই জাহিদ। সেখানে কিন্তু আলোচনার মধ্য দিয়ে বিষয়টি আসতে হবে। পররাষ্ট্র নীতির ক্ষেত্রে না, বলা হচ্ছে যে তারা যে আটকা পড়ে আছে সেই ক্ষেত্রে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ইন্টারভেনশনের যে প্রয়োজন ছিল সেটা তো ইতিমধ্যে প্রমাণ হয়েছে। তারা যখন যোগাযোগ করেছে তখন এই জিনিসটা 24 দিন বেড়েছে। একটা সাধারণ শ্রমিকের পক্ষে তো এইটা করা সম্ভব না। এটার জন্যই তো সে দেশের প্রোটেকশনটা চাচ্ছে। সেখানে কিন্তু আমি বলছিলাম আপনাকে, আমি গত 3 মাসে আমি দেখেছি এপ্রিল মে থেকেই কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম যে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে কূটনৈতিক তৎপরতা চালানো হচ্ছে এবং সেটির পরিপ্রেক্ষিতেই কিন্তু আপনি শুধুমাত্র বললেই হবে না যে 3 দিনের আন্দোলনের মাথায় এই ধরনের একটা সিদ্ধান্ত আসলো কিনা। আমরা দেখতে পাচ্ছিলাম যেখানে রাষ্ট্রদূত আছেন তিনি যোগাযোগ করছিলেন এবং আমাদের জায়গাটা কিন্তু সেটিই আছে, পররাষ্ট্র মন্ত্রণালয়ে আমরা যোগাযোগ করি, সেখান থেকে আমাদের তথ্য আসে এবং রাষ্ট্রদূত যিনি আছেন তাদের সাথে যোগাযোগ করার পর সেখান থেকে আমাদের তথ্য আসেন এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে তাদের পক্ষ থেকে আলোচনা চলছিল এবং আলোচনার মধ্য দিয়েই কিন্তু এই সুলহাটা আসতে হবে। আপনি জানেন ইতিমধ্যে সৌদি সরকার কিন্তু তার বেশ কিছু আইন পরিবর্তন করেছে এবং সেই আইন পরিবর্তন করার কারণে যেই সমস্যাটা সৃষ্টি হয়েছে সেটি আসলে আলোচনার মধ্য দিয়েই সুলহা করতে হবে। জাহিদ, নাফিজা, আপনাকে শুধুমাত্র ওই শ্রমিকের জায়গায় যদি আপনি থাকেন, আপনি হলে কি করতেন এই ক্ষেত্রে? সরকারের যে এই যে আলোচনা চলছে, আপনি আশ্বস্ত হতেন কিভাবে যে 30 তারিখের মধ্যে আমি না গেলে কি হবে সেই ব্যবস্থাটা করা? সেই ক্ষেত্রে যেটি বলছিলাম যে গণমাধ্যমের যে সংবাদগুলো আছে সেটি আপনি ফলো করার যে বিষয়টি আছে, শ্রমিক হলেই আমাকে মাঠে নামতে হবে, মাঠে নেমে আমাকে একটি এগ্রেসিভ মুডে যেতে হবে। আমি মনে হয় সেই জায়গা থেকে কিছুটা বিরত থাকার চেষ্টা করব। জাহিদ, নাফিজা, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। একই বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী আশিক হোসেন। আশিক, একটু জানতে চাই যে বিমানের এখন একটা ব্যবস্থাপনার প্রয়োজন আছে। আমরা যেই সংখ্যাটি জানি যে সৌদি আরবে যাওয়ার জন্য বিপুল সংখ্যক মানুষ অপেক্ষায় আছে, কিন্তু সেই তুলনায় বিমানের সংখ্যা অনেক কম। সেইটিকে অ্যাড্রেস করবার জন্য নতুন করে বিশেষ কোনো ব্যবস্থা করা হচ্ছে কিনা বিমান কর্তৃপক্ষের পক্ষ থেকে? আমরা যতটুকু জানতে পেরেছি যে 30 সেপ্টেম্বর পর্যন্ত সময়ের মধ্যে বিমান 4টি বিশেষ ফ্লাইট পরিচালনার অনুমতি পেয়েছে সৌদি আরবে। এবং এক্ষেত্রে একটু জানিয়ে রাখি যে বিমানের কিন্তু একটা বিপুল পরিমাণ যাত্রী রয়েছেন সৌদি আরবে যারা এরই মধ্যে কিন্তু রিটার্ন টিকিট কেটে রেখেছেন। যেমনটি বিমান এর আগেও ঘোষণা করেছিল যে তারা প্রথম দফায় আসলে যাদের রিটার্ন টিকিট আছে শুধুমাত্র তাদেরকেই তারা বহন করবেন। সেই হিসেবে কিন্তু বিমান কিছুক্ষণ আগে নিশ্চিত করেছে যে 16 এবং 17 মার্চের যে টিকিটগুলো যাদের ছিল তাদেরকে যোগাযোগ করতে বলা হয়েছে এবং তাদেরকে নিয়ে 26 এবং 27 তারিখ 2টি ফ্লাইট সৌদি আরবের, একটি রিয়াদে একটি জেদ্দায়
উদ্দেশ্যে রওনা হবে। তো এখানে কিন্তু নতুন করে কোনো টিকিট ইস্যুর বিষয় নেই এবং এই বিষয়টিকে বারবার করে বিমান বলছে যে যারা এখনো টিকিট কাটেননি তারা যেন বিমান কার্যালয়গুলোতে বা টিকিট সেন্টারগুলো যেখান থেকে টিকিটগুলো বিক্রয় করা হয় সেখানে যেন তারা ভিড় না করেন, কারণ নতুন কোনো টিকিট কিন্তু ইস্যু করা হচ্ছে না। আরেকটি বিষয়, যে 4টি ফ্লাইট বিশেষ ফ্লাইটের অনুমতি পাওয়া গেছে, এর মধ্যে 2টি যাবে জেদ্দাতে এবং 2টি যাবে রিয়াদে। যেটি আপনি বলছিলেন যে প্রায় 35,000 মানুষ যারা সৌদি আরবে বিভিন্ন খাতে কাজ করেন তারা কিন্তু এই মুহূর্তে আটকা পড়েছেন এবং এই 35,000-কে বহন করার জন্য কিন্তু 4টি বিশেষ ফ্লাইট আসলে কোনোভাবেই যথেষ্ট নয়। আমি যদি বিমানের কাছে এই মুহূর্তে সবচেয়ে বেশি আসন সংখ্যার যে উড়োজাহাজ রয়েছে, বোয়িং 777 মডেলের যে উড়োজাহাজটি রয়েছে, সেই উড়োজাহাজের সর্বোচ্চ আসন সংখ্যা কিন্তু 419। তো সেটি হিসাব করলে কিন্তু আমরা দেখতে পাই যে সব মিলিয়ে এই 4টি ফ্লাইটের সর্বোচ্চ 419টার সংখ্যা থাকলেও আপনি দেখবেন যে এখন যে সার্কুলার আছে তাতে 240 জনের বেশি বিমানে যাত্রী বহন করা যাবে না। এটা কোভিডের পরে এখনো নিশ্চয়ই বলবৎ আছে এই সার্কুলার। আপনি ঠিকই বলেছেন যে 240 জনের বেশি, অর্থাৎ মোট যতটি আসন রয়েছে উড়োজাহাজে তার অর্ধেক যাত্রী পরিবহন করতে পারবে এমনটি আসলে নির্দেশনা দেওয়া রয়েছে। সেই হিসেবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে 4টি ফ্লাইটে সর্বোচ্চ যদি আমরা একেবারে অনেক বেশি করেও ধরি 1000 জনের বেশি আসলে যেতে পারবে না, তারপরে কিন্তু বাকি অনেকেই থেকে যাবেন। তো তাদের ক্ষেত্রে কি হবে সেইটি কিন্তু এখনো আসলে নিশ্চিত নয়। হয়তো এর মধ্যে আমরা দেখতে পাবো যে সৌদি এয়ারলাইন্স তারাও কিন্তু হয়তো বিশেষ কিছু ফ্লাইট পরিচালনা করবে, হয়তো সেখানেও হয়তো কয়েক হাজারের হয়তো 1 থেকে 1,500 যাত্রী হয়তো যেতে পারবেন, কিন্তু বেশিরভাগ যাত্রী কিন্তু আসলে থেকে যাবেন। তো সেই ক্ষেত্রে 1 অক্টোবর থেকে যেই বিমানকে যে পারমিশন যেই অনুমতিটি দেওয়া হয়েছে বিমান পরিচালনা, সেক্ষেত্রে যে তাদের যে ল্যান্ডিং পারমিশনের যে বিষয়টি ছিল সেটি কিন্তু এখনো সুরাহা হয়নি, আমরা সেটি জানতে পেরেছি। তো সেটি সুরাহা হলে হয়তো বিমান সেক্ষেত্রে যেমনটি হচ্ছে যে তারা কিন্তু এর মধ্যে সৌদি আরবের 3টি গন্তব্যে 8টি ফ্লাইট পরিচালনার অনুমতি পেয়েছে আগামী মাসের 24 তারিখ পর্যন্ত। সেক্ষেত্রে হয়তো আরও কিছু যাত্রী যাদের ইকামার মেয়াদ বাড়বে নিশ্চয়ই তারাও হয়তো কিছুটা যেতে পারবেন এবং এর মধ্যে যদি আরও একটা জিনিস বোঝা যায় যে যদি এটা ঠিকঠাক মতো পরিকল্পনা করা যায়, কারণ 24 দিন বাড়ছে, যদি 240 বা 250 আমরা একটা হিসাব করি তাহলে বোঝা যায় যে প্রায় 120-130টা ফ্লাইট দরকার হবে 24 দিনে। সেইটা চালানোর সক্ষমতা বাংলাদেশ এবং সৌদি আরব দুই দেশেরই আছে। এখন কথা হচ্ছে যে পরিবর্তিত পরিস্থিতিতে সেই সিদ্ধান্তটা কিভাবে নেওয়া হবে বা আদৌ সেটা নেওয়া হচ্ছে কিনা। জি জাহিদ, এই ক্যাপাসিটি কিন্তু বাংলাদেশ বিমানেরও যেমন রয়েছে, সৌদি এয়ারলাইন্সেরও রয়েছে। আপনি জানেন যে প্রতি বছরই কিন্তু হজের জন্য প্রচুর একটু কম সময়ের মধ্যে অনেক বেশি পরিমাণে ফ্লাইট পরিচালনা করতে হয় এবং কোভিড পরিস্থিতির কারণে কিন্তু এই মুহূর্তে বিমানের অনেকগুলো রুটই আসলে বন্ধ রয়েছে। অনেক রুটে হয়তো যেখানে আগে 5টি ফ্লাইট চলতো সেখানে হয়তো সপ্তাহে 1টি মাত্র ফ্লাইট চলছে। সেই ক্ষেত্রে কিন্তু উড়োজাহাজেরও আসলে সংকট থাকার কথা নয়। তো সেক্ষেত্রে আসলে দুই দেশের মধ্যে যদি সদিচ্ছা থাকে তাহলে এই যে 35,000 মানুষ আটকা পড়েছেন তাদেরকে অল্প সময়ের মধ্যে সৌদি আরবে নিয়ে যাওয়াটা কিন্তু একটা কঠিন হওয়ার কথা নয়। অন্ততপক্ষে 2টি উড়োজাহাজ সংস্থা যদি এখানে যুক্ত হন এবং তারা যদি তাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে সেক্ষেত্রে কিন্তু এটা খুব সম্ভব এবং আমরা আশা করি যে খুব শীঘ্রই হয়তো সরকার, দুই দেশের সরকার মিলে আসলে এই বিষয়টি সুরাহা করার একটি উপায় আসলে বের করবেন এবং যারা আটকা পড়েছেন, যারা আসলে তাদের ভবিষ্যৎ অনিশ্চিত, তারা বলছেন যাদের একটা অনিশ্চিত ভবিষ্যতের মধ্যে তারা রয়েছেন, তারা হয়তো শেষ পর্যন্ত হয়তো তাদের যে গন্তব্য সেই গন্তব্যে হয়তো যেতে পারবেন। আশিক হোসেন, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। রোববার থেকে নতুন ভিসা দেবে সৌদি আরব। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনকে কথা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ.কে আব্দুল মোমেন। সৌদি আরব এই বিমানের যতগুলো লাইন সবগুলো অ্যালাউ করেছে। আমাদের রাষ্ট্রদূত ডক্টর জাভেদ পাটোয়ারি ফোন করেছিলেন, উনি দেখা করেছিলেন তাদের সাথে, তারা অ্যালাউ করেছে যে এই বিমানের প্রত্যেকটা ফ্লাইট যাবে। আর আমরা আপনাকে বলতে ভুলে গেছি, তখন ইন্টারমিনিস্ট্রিয়াল মিটিং এ আমরা একটা সিদ্ধান্ত নিয়েছিলাম যে সৌদিয়া যত এয়ারলাইন আসতে চায় প্রত্যেককে অ্যালাউ করবো। সব সৌদি এয়ারলাইনকে অ্যালাউ করেছি, তারা এখন আমাদের বিমানের সব ফ্লাইট অ্যালাউ করেছে। দ্বিতীয়ত, আমাদের এই যে আমরা 3 মাসের জন্য চেয়েছিলাম, তারা বলছে যে আগামী ওই যে ছুটির পরেই মিশন খুলবে, তাদের এমবেসি খুলবে। এমবেসি খোলার সাথে সাথে যাদের এক্সপায়ার হয়ে গেছে ভিসা তাদের এক্সটেনশন করে দেবে। আর যাদের আমরা জিজ্ঞেস করলাম ইকামার কি হবে, বললো যে আমরা তো মিশন ইকামা এক্সটেন্ড করি না, তবে এই মাস সফর মাস পর্যন্ত, মানে আরো 24 দিন 25 দিন আছে,
এই সময়ে যেই যেতে চাবে তার ইকামা আমরা এক্সটেন্ড, এই সফর মাস আমরা এক্সটেন্ড করে দেবো। শুধু আমার মনে হয় এর মধ্যে আমরা বাকি সবাই পাঠাই দিলাম। সো দিস ইজ ভেরি গুড নিউজ এবং উই আর থ্যাঙ্কফুল। ইকামা 24 দিন তো বেড়েই গেছে, আর ভিসা ওই যেদিন খুলবে ওই দিন থেকে সবাইকে দিয়ে দেবে যাদের ভিসা এক্সপায়ার করছে। এখন তারা বরং এই টিকিট সংগ্রহ করে রেডি হোক। এদিকে সৌদি আরবে থাকা ৫৪,০০০ রোহিঙ্গাকে বাংলাদেশি পাসপোর্ট দিতে চাপ দিচ্ছে দেশটির সরকার। নইলে সেখানে থাকা বাংলাদেশিদের ফেরত পাঠানোর হুমকি দেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী AK আব্দুল মোমেন। এ নিয়ে কূটনৈতিক আলোচনা অব্যাহত আছে জানিয়ে তিনি বলেন, সেখানে অবস্থানরত রোহিঙ্গারা বাংলাদেশি নয়, তাই তাদের পাসপোর্ট দেওয়ারও কোনো সুযোগ নেই। আর এর প্রভাব যেন প্রবাসী বাংলাদেশিদের উপর না পড়ে, সেজন্য পররাষ্ট্র ও স্বরাষ্ট্র সচিবের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয়েছে জানিয়েছেন মন্ত্রী। 1977 সালে তৎকালীন সৌদি বাদশাহ মানবিক দিক বিবেচনায় ৫৪,০০০ রোহিঙ্গাকে সেখানে থাকার সুযোগ দেন। ৫৪,০০০-এর মতো এই যে রোহিঙ্গা এরা ওখানে আছেন, তাদের দেশে আছেন। এখন তারা বলছে যে এদের তো কোনো পাসপোর্ট নাই, কোনো ডকুমেন্ট নাই, তো বলছে যে তোমরা যদি ওদের পাসপোর্ট রিইস্যু করো তাহলে ভালো। আমরাও করিনি, কিন্তু এরা যদি আমাদের কোনো লোকই না হয়, হ্যাঁ, সোজাসুজি আপনার অন্য জায়গাতে গেছে, তাহলে কিন্তু আমরা এই ব্যাপারে যাচাই বাছাই করবেন। কিন্তু সৌদি আরবের এরা একটু তাগদা আছে, তারা বলছে তাদের দেশে তারা কোনো লোককে স্টেটলেস চায় না। জাতীয় সংসদ ভবনের উত্তর প্লাজায় সংসদের কর্মচারীদের জন্য বাসভবন নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামনে এ সংক্রান্ত ভিডিও চিত্র উপস্থাপন করেন জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী। এতে জানানো হয়, জাতীয় সংসদে ১৩২১ জন কর্মচারী কাজ করেন। তাদের সবার বাসস্থানের ব্যবস্থা করতে সংসদের উত্তর প্লাজায় ৫২,০৯৭ বর্গফুট এলাকায় ভবন নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। এছাড়া লুই আই কানের নকশায় থাকা কনভেনশন সেন্টার ও কমিউনিটি বিল্ডিংয়ের বিষয়েও ভিডিও চিত্র দেখানো হয়। তথ্য উপস্থাপন করা হয় সংসদ ভবন ও ন্যাম ভবন সংস্কারের বিষয়েও। এসব পরিকল্পনার বিষয়ে দিক নির্দেশনা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মেট্রো রেলের সাথে সংশ্লিষ্টদের স্বাস্থ্য সুরক্ষায় 2টি ফিল্ড হাসপাতাল নির্মাণ করা হয়েছে। সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে হাসপাতালের উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ সময় মন্ত্রী বলেন, সংশ্লিষ্টদের করোনা শনাক্ত হলে কিংবা উপসর্গ থাকলে প্রকল্প এলাকায় কোয়ারেন্টিনের ব্যবস্থা রাখা হয়েছে। ফিল্ড হাসপাতালের একটি উত্তরার পঞ্চবটি কনস্ট্রাকশন ইয়ার্ডে 14 শয্যা বিশিষ্ট এবং আরেকটি গাবতলীর কনস্ট্রাকশন ইয়ার্ডে 10 শয্যার হাসপাতাল। 2টি হাসপাতালেই ICU সহ সব সুবিধাই রয়েছে। দেশে কোনো উন্নয়ন প্রকল্পের জন্য হাসপাতাল নির্মাণের ঘটনা এই প্রথম। আমাদের ঢাকায় মহানগরীর কোভিড ব্যবস্থাপনা আরও উন্নত করতে গাবতলী এবং উত্তরার পঞ্চবটি কনস্ট্রাকশন ইয়ার্ডে 2টি আইসোলেশন সেন্টার তথা ফিল্ড হাসপাতাল নির্মাণ করা হয়েছে। রিজেন্ট হাসপাতালের কেলেঙ্কারির ঘটনায় হাসপাতালটির চেয়ারম্যান মোহাম্মদ শাহেদ, স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক আমিনুল হাসান সহ 5 জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। তবে এই 5 জনের মধ্যে নাম নেই অধিদপ্তরের সাবেক মহাপরিচালক আবুল কালাম আজাদের। দুপুরে দুদক ওই মামলা করে। রিজেন্টের ভুয়া করোনা পরীক্ষা করে অর্থ আত্মসাতের ঘটনায় বুধবার দুপুরে বাদী হয়ে মামলা করেন দুদকের উপপরিচালক ফরিদ আহমেদ পাটোয়ারি। নমুনা পরীক্ষা বাবদ ও করোনা চিকিৎসায় খরচের নামে 3,34,00,000 টাকা আত্মসাতের অভিযোগ আনা হয় মামলায়। মোহাম্মদ শাহেদ ছাড়াও মামলায় আসামি করা হয় স্বাস্থ্য অধিদপ্তর থেকে হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত সাবেক পরিচালক আমিনুল হাসান, উপপরিচালক ইউনুস আলী, সহকারী পরিচালক শফিউর রহমান ও গবেষণা কর্মকর্তা দিদারুল ইসলামকে। আত্মসাৎ এবং রিজেন্ট হাসপাতাল লিমিটেড ঢাকার চিকিৎসক, নার্স, ওয়ার্ড বয় ও অন্যান্য কর্মকর্তাদের খাবার খরচ বরাদ্দের বিষয়ে 1,96,20,000 টাকা মাসিক চাহিদা তুলে ধরে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে প্রেরণ করার উদ্যোগ গ্রহণ করা হয়। তবে স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আবুল কালাম আজাদের নাম
আসামির তালিকায় নেই। মন্ত্রণালয়ের প্রতিবেদনে ডাক্তার আজাদের সংশ্লিষ্টতা পাওয়া গেলেও দুদক জানিয়েছে, যাদের বিরুদ্ধে আদালতে উপস্থাপনযোগ্য প্রমাণ মিলেছে শুধু তাদেরই আসামি করা হয়েছে। মামলায় যাদের বিরুদ্ধে প্রমাণ পাওয়া গিয়েছে মামলা করার মতো, তাদের বিরুদ্ধেই মামলা করার সুপারিশ করে এবং কমিশন তাদের বিরুদ্ধে মামলা দায়ের করার অনুমোদন প্রদান করেছেন। গত 6 জুলাই করোনা পরীক্ষার ভুয়া রিপোর্ট দেওয়ার অভিযোগে উত্তরায় রিজেন্ট হাসপাতালে অভিযান চালিয়ে প্রতিষ্ঠানটি সিলগালা করে দেয় র্যাব। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। স্বাস্থ্য খাতে যারাই দুর্নীতি করবে তাদের প্রত্যেককে আইনের আওতায় আনা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। সকালে ঢাকা মেডিকেলে এক অনুষ্ঠানে তিনি এ হুঁশিয়ারি দেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, শীতকালে বিয়ে, পিকনিক সহ নানা অনুষ্ঠান হয়ে থাকে। এতে জনসমাগম বেশি হওয়ায় করোনা সংক্রমণ বৃদ্ধির আশঙ্কা রয়েছে। করোনা মোকাবিলায় এসব অনুষ্ঠানের আয়োজন থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি। মন্ত্রী আরও বলেন, জীবন ও জীবিকার তাগিদে মানুষ ঘরের বাইরে বের হচ্ছে। স্বাস্থ্যবিধি মেনে চলায় উদাসীনতাও লক্ষ্য করা যাচ্ছে, আর এজন্যই করোনা সংক্রমণ আবারও বাড়তে শুরু করেছে। দ্বিতীয় দফা করোনা সংক্রমণ ঠেকাতে চিকিৎসক, নার্স সহ স্বাস্থ্য বিভাগ প্রস্তুত রয়েছে বলেও জানান মন্ত্রী। দুর্নীতির বিরুদ্ধে আমাদের সরকারের কঠিন অবস্থান সব ক্ষেত্রে। আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় যেখানে দুর্নীতি আছে সেখানেই আমরা ব্যবস্থা নিচ্ছি এবং আগামীতেও যেখানে দুর্নীতি আমরা খবর পাব, আমরা যা যা আইনানুগ ব্যবস্থা আছে সেটা আমরা গ্রহণ করব। দেশে করোনায় আরও 37 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পুরুষ 24, নারী 13 জন। এ নিয়ে মোট প্রাণহানি হলো 5044 জনের। 102টি ল্যাবে 24 ঘন্টায় 14,150 নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে 1666 জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 11.77%। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা 3,52,287 জন। সুস্থ হয়েছেন 2,163 জন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ধর্ষণ মামলার আসামি মজনুর বিরুদ্ধে এক শিক্ষক ও ভুক্তভোগীর 2 বান্ধবী সাক্ষ্য দিয়েছেন। কাল আবারও সাক্ষ্য নেওয়া হবে। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 7 এর বিচারক মোসাম্মদ কামরুন নাহার এই সাক্ষ্য নেন। এই মামলায় মোট 21 জন সাক্ষী রয়েছেন। এ পর্যন্ত 5 জন সাক্ষ্য দিয়েছেন। এ সময় রাষ্ট্রপক্ষের আইনজীবী আফরোজা ফারহানা জানান, সব কার্যদিবসে শুনানি করে দ্রুত মামলা শেষ করতে চায় আদালত। আগামী মাসে মামলাটি শুনানি শেষ করে রায়ের দিন ঠিক করতে পারে আদালত। গত 5 জানুয়ারি রাজধানীর কুর্মিটোলায় ধর্ষণের শিকার হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। যারা নাকি পাবলিক সাক্ষী তাদের এই সপ্তাহের ভিতরে শেষ হয়ে যাবে আমরা আশা করছি। পরের সপ্তাহ থেকে আমরা যে সরকারি সাক্ষী যারা আছে তাদেরকে ডাকবো। খুব দ্রুতই আগামী মাসে শেষ হয়ে যাবে বলে আশা করছি। বাহির থেকে ও চুপ থাকলো বা দাঁড়িয়ে থাকলো বা অসুস্থতা দেখালো, শো করলো, এটা আসলে ওর আসল রূপ না। বিনা দোষে কারাভোগ করা পাটকল শ্রমিক জাহলমের ক্ষতিপূরণের রায় 29 সেপ্টেম্বর সকালে বিচারপতি FRM নাজমুল হাসান ও বিচারপতি কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ এই তারিখ নির্ধারণ করেন। দুর্নীতি দমন কমিশনের মামলায় বিনা দোষে 3 বছর কারাভোগ করা জাহলমের ক্ষতিপূরণের প্রশ্নে রুলের শুনানি শেষ হয় গেল 8ই মার্চ। সোনালী ব্যাংকের 18 কোটি টাকা জালিয়াতির অভিযোগে ঠাকুরগাঁওয়ের আবু সালেকের বিরুদ্ধে 27টি মামলা করে দুদক, তবে সালেককে না ধরে 2016 সালের ফেব্রুয়ারিতে নরসিংদীর ঘোড়াশাল পাটকলের শ্রমিক জাহলমকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী। পরে 2019 সালে 3 ফেব্রুয়ারি হাইকোর্টের নির্দেশে কাশিমপুর কারাগার থেকে ছাড়া পান তিনি। তাকে 1 কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার যে বিষয়টি, এটা শুনানি যেহেতু শেষ হয়েছে এবং মহামান্য আদালত জাহলমকে ইতিমধ্যেই সম্পূর্ণভাবে নির্দোষ হিসাবে তাকে মামলা থেকে অব্যাহতি দিয়েছে। 29 তারিখ যেহেতু 1 নম্বর আইটেম আছে, যদি কোনোভাবে ব্যত্যয় না ঘটে তাহলে আমরা আশা করি সেদিন একটি রায় পাওয়া যাবে। এদিকে রাজধানীতে গ্রিন লাইন বাসের চাপায় পা হারানো রাসেলের ক্ষতিপূরণের রায়ও দেওয়া হবে 29 সেপ্টেম্বর সকালে। বিচারপতি FRM নাজমুল হাসান ও বিচারপতি কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ রায় ঘোষণার এই তারিখ নির্ধারণ করে। গেল বছরের 13 অক্টোবর রাসেল সরকারের ক্ষতিপূরণের 50 লাখ টাকার মধ্যে 40 লাখ টাকার 8টি কিস্তি স্থগিত করে
আপিল বিভাগ। ক্ষতিপূরণ প্রশ্নে হাইকোর্টের জারি করা রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতাদেশ দেওয়া হয়। তবে এর আগে রাসেলকে 2 দফায় 10 লাখ টাকা পরিশোধ করে গ্রিন লাইন কর্তৃপক্ষ। 2018 সালে রাজধানীর যাত্রাবাড়িতে মেয়র হানি ফ্লাইওভারে গ্রিন লাইন পরিবহনের বাস চাপায় রাসেলের বাম পা বিচ্ছিন্ন হয়ে যায়। পরে ওই বাসের চালককে আটক করে পুলিশ। ইনস্টলমেন্টে মহামান্য আদালতের অনুমতি সাপেক্ষে সেটা পরিশোধ করে আসছেন, যদিও সম্পূর্ণ পরিশোধ হয় না এখন পর্যন্ত। সেই অপরিশোধ অংশ এবং ওই যে রুলের যে বাকি 50 লক্ষ টাকা, সেটার উপরই একটি পূর্ণাঙ্গ রায় আসবে। 3 ধাপে ওমরা চালুর ঘোষণা দিয়েছে সৌদি আরব। 4 অক্টোবর প্রথম ধাপে এবং তৃতীয় ধাপে 1 নভেম্বর পুরোপুরি চালু হবে ওমরার কার্যক্রম। মঙ্গলবার দেশটির হজ ও ওমরা বিষয়ক মন্ত্রণালয় জানায়, প্রথম ধাপে কেবল সৌদি নাগরিক এবং দেশটিতে অবস্থানকারী বিদেশিরা ওমরায় অংশগ্রহণ করতে পারবেন। পরে ধাপে ধাপে অন্য দেশের জন্য ওমরা চালু হবে। বিশ্বজুড়ে করোনা মহামারীর কারণে মার্চ থেকেই বন্ধ কাবা শরীফ। 6 মাসের বেশি সময় পর ওমরা পালনের জন্য কাবার দরজা উন্মুক্ত করতে যাচ্ছে সৌদি প্রশাসন। স্বাস্থ্য সুরক্ষার সর্বাধিক গুরুত্ব দিয়ে 3 ধাপে ওমরা কার্যক্রম শুরুর কাজ করছে মন্ত্রণালয়। প্রথম ধাপ শুরু হবে 4 অক্টোবর। এ ধাপে স্বাভাবিক ধারণ ক্ষমতার 30 ভাগ প্রায় 6000 মানুষ ওমরায় অংশ নিতে পারবে। অনুমতি পাবেন সৌদির নাগরিক ও প্রবাসীরা। এরপর 18 অক্টোবর হতে দ্বিতীয় ধাপে তা বাড়িয়ে 75 ভাগ করা হবে। দৈনিক 15,000 মুসল্লি ওমরা এবং 40,000 মুসল্লি মসজিদুল হারামে নামাজ আদায় এবং মসজিদে নববীতে জিয়ারত করতে পারবেন। তৃতীয় ধাপে 1 নভেম্বর পুরোপুরি চালু হবে ওমরার কার্যক্রম। এই ধাপে সৌদির বাইরে অবস্থানরত বিদেশিরাও ওমরায় অংশ নিতে পারবেন। ওই দিন থেকে প্রতিদিন 20,000 ওমরাকারী এবং 60,000 মুসল্লি মসজিদুল হারামে ওমরা ও নামাজ আদায় করতে পারবেন। চতুর্থ ধাপে যখন করোনার ঝুঁকি আর থাকবে না, তখন স্বাভাবিক হবে গ্র্যান্ড মসজিদের কার্যক্রম। হজ ও ওমরা বিষয়ক উপমন্ত্রী বলেন, প্রাতিষ্ঠানিক পরিবর্তন, ওমরা কার্যক্রম পরিচালনা ও ওমরায় অংশগ্রহণকারীদের অভিজ্ঞতা সম্পর্কে জানতে একটি ফোরাম গঠন করা হয়েছে। এছাড়া পরিবর্তিত পরিস্থিতিতে ওমরা যাত্রীদের মানসম্মত সেবা নিশ্চিত করতে কাজ করছে দেশটি। সাদিয়া ফ্রেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সফরে স্বাস্থ্য সুরক্ষা সংক্রান্ত নির্দেশিকা পাঠিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। তবে সব শর্ত মানা কঠিন বলছে বিসিবি। এখন নিজেদের মধ্যে আলোচনায় পরবর্তী সিদ্ধান্ত জানাবে এসএলসি। সে অনুযায়ী নির্ধারিত 27 সেপ্টেম্বর বাংলাদেশ দলের লঙ্কা সফরে যাওয়ার সম্ভাবনা নেই। শর্ত পুনর্বিবেচনায় বিসিবিও কিছুটা ছাড় দেওয়ার কথা ভাবছে। দ্বীপদেশে রঙিন আভা, করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখে দৃষ্টান্ত স্থাপন করেছে শ্রীলঙ্কা। কোয়ারেন্টিন ইস্যুতে কড়াকড়ি বিধিনিষেধে কোনো ছাড় নেই। লঙ্কা স্বাস্থ্য মন্ত্রণালয়, কোভিড টাস্কফোর্স এক হয়ে কাজ করছে অবিরাম। কঠিন সব শর্ত কোনোভাবে নড়চড়ের সুযোগ নেই। সেই কারণে ঝুলে গেছে লঙ্কা বাংলা সিরিজের ভাগ্য। বিসিবি কোয়ারেন্টিন আইন শিথিলের দাবিতে সোচ্চার। এসএলসিও স্বাস্থ্য মন্ত্রণালয় টাস্কফোর্সের সঙ্গে একাধিক বৈঠক করেছে। যদিও এত দৌড়ঝাঁপের পরও মেলেনি ইতিবাচক সাড়া। সবশেষ খবর, স্বাস্থ্য সুরক্ষা সংক্রান্ত নির্দেশিকা পাঠিয়েছে এসএলসি, যাতে কিছু শর্তে আপত্তি জানিয়েছে বিসিবি। এখন সেসব পুনর্বিবেচনার পর আনুষ্ঠানিক সিদ্ধান্তের অপেক্ষা। তাদের যে কোভিড টাস্কফোর্স আছে বা অন্যান্য যে অথরিটি আছে তাদের সাথে কথা বলে তাদের যে হেলথ গাইডলাইন, সেই হেলথ গাইডলাইনে কতটুকু শিথিল করা যায় সেই বিষয়টা নিয়ে তারা কাজ করছেন। যদিও আমাদের প্রিপারেশন সবকিছু 27 তারিখে ধরেই আমরা এগোচ্ছি, তবে এই মুহূর্তে বিষয়টা একটু চ্যালেঞ্জিং হবে 27 তারিখে ট্রাভেল করা। ভিসা এবং অন্যান্য জটিলতা তো রয়েছেই। সেক্ষেত্রে যদি কোনো অ্যাডজাস্টমেন্টের দরকার হয় আমরা করে নেব। সফর নিশ্চিত না হলেও ঠিক মতোই চলবে টাইগারদের প্রস্তুতি ক্যাম্প। চূড়ান্ত সিদ্ধান্ত জানার পর পরিকল্পনা গুছিয়ে নেবে টিম ম্যানেজমেন্ট। সিরিজে ম্যাচের সংখ্যা কমবে কিনা তা নিয়েও কথা হচ্ছে দুই বোর্ডের মধ্যে। এই মুহূর্তে বলা ঠিক হবে না, তবে অ্যাডজাস্টমেন্ট পুরো বিষয়টাই ডিপেন্ড করবে, যেহেতু এসএলসি এটার হোস্ট, তাদের সাথে আলোচনা করে এবং সেক্ষেত্রে তাদের একটা ডোমেস্টিক কম্পিটিশন আছে, সবকিছু বিবেচনায় রেখেই সিদ্ধান্তটা নিতে হবে। যদি আমরা এই সিরিজ নিয়ে কন্টিনিউ না করি সেক্ষেত্রে আমাদের অন্য প্ল্যান আছে, তো সেক্ষেত্রে প্লেয়ারদের অনুশীলনটা আমরা কন্টিনিউ করব। লঙ্কা সিরিজের অনিশ্চয়তার মাঝেও ঘরোয়া ক্রিকেট নিয়ে ইতিবাচক বিসিবি। সিরিজ নিয়ে যে সিদ্ধান্ত আসুক, অক্টোবর নভেম্বরে মাঠে ক্রিকেট ফেরাতে চায় বোর্ড। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।
এই ছিল সংবাদ সন্ধ্যা। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব, টুইটারে। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার।